গণমাধ্যমের উন্নয়ন এবং স্বাধীনতা নিয়ে সবাই সোচ্চার। কিছু কিছু ক্ষেত্রে দর্শক বিব্রত হচ্ছেন, আবার টিভি মাধ্যমের কলাকুশলীদের আছে বিভিন্ন রকম দাবি। সেই সব কিছু নিয়ে এফটিপিও সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে 5টি দাবি রেখেছেন। সেই দাবি নিয়ে আজকে বোকাবাক্সের আড্ডাখানায় আড্ডা হবে। সাথে আছি আমি বাঁধন এবং আমার সঙ্গে আজকে আছেন ভাস্কর আবেদিন, শিহাব শাইন, মাসুম রেজা এবং আশফাক নিপন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি তো বেশ ভালো আছি। সবাই একদম আমার মানে পছন্দের লোক, তো কাছে পেয়ে ভালো লাগছে এবং আমারও অনেক প্রশ্ন আছে, সাথে দর্শকের অনেক প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আসলে আমরা আজকে আড্ডাটা দেব। মাসুম ভাই, প্রথমেই জানতে চাই যে এফটিপিওর যে 5 দফা দাবিগুলো কি কি? এফটিপিও ব্যাপারটা আগে আমি একটু বলে নিই যে এফটিপিও হচ্ছে আমাদের একটা ফেডারেশন, যেটাতে আমাদের যে সমস্ত পেশার বিভিন্ন ঘরানার লোকগুলো, বিভিন্ন শাখার লোকগুলো মিলে সংগঠন করেছে, তাই সেই সংগঠনের একটা এপেক্স বডির মতন। এবং সংগঠনগুলো কি মানে রিসেন্ট হয়েছে, খুব বেশি সংগঠন কিন্তু আগে ছিল না। এগুলো প্রায় সবগুলোই হয়ে যাচ্ছে আমাদের, যেমন নাটকের সংঘ আছে, করে আপনারা এফটিপিও একসাথে হয়েছে। এক্স্যাক্টলি। এবং এফটিপিওতে মূলত থাকছেন সমস্ত সংগঠনগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আরো 2-3 জন করে, এরকম। যাই হোক, এটা একটা দাবিগুলো হচ্ছে প্রাথমিকভাবে আমাদের দাবি 5টা। সেই 5টা দাবির ভিতরে প্রথমত আমাদের ছিল যে যেই বিদেশি চ্যানেলগুলোতে আমাদের দেশের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, সেই বিজ্ঞাপনগুলো বন্ধ করতে হবে। এটা একটা দাবি ছিল। ডাউনলিংক চ্যানেল, এটা হচ্ছে অবৈধভাবে যে বিজ্ঞাপনগুলো প্রচার হচ্ছে নাকি এখন বৈধভাবে যে বিজ্ঞাপনগুলো প্রচার হবে, সেই ক্ষেত্রে বৈধভাবে বিজ্ঞাপন প্রচারের তেমন কোনো জায়গায় এখনো নাই, সেই অবস্থাটাই তৈরি হয়নি। সেটি হয়তো সামনের দিনে তৈরি হতে পারে, কিন্তু যেগুলো এ পর্যন্ত প্রচার হয়ে আসছে বেশিরভাগটাই অবৈধ এবং সেটি বন্ধ করার জন্য আমাদের দাবি ছিল। সেই দাবিটি পূরণ হয়ে গেছে, সরকার এটিকে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করেছেন। আমাদের দ্বিতীয়টা ছিল যে ডাউনলিংক চ্যানেলগুলো এখানে যেগুলো আসছে তাদের যে ফিটা দিতে হয় সেটা এতই নগণ্য, প্রায় 1.5 লাখ টাকার মতন, এবং সেই ফিটা আমরা যখন যেতে চাই বাইরের দেশে, বিশেষ করে আমাদের পাশের দেশে, সেখানে আমাদেরকে বছরে 5 কোটি রুপি দিতে হয় ফি হিসাবে। আবার নবায়ন ফি থাকে প্রতি বছরে, সেটি প্রায় 2.5 কোটি রুপির মতন, যেটি অলমোস্ট 8 কোটি রুপি আমাদেরকে দিতে হয়। আমরা চেয়েছিলাম এর একটা সামঞ্জস্যতা, যে ওরাও এখানে আসতে হলে এই করতে হবে। আমাদের আরেকটা ছিল যে এখানে এসে বিভিন্ন নাটক, অন্যান্য অনুষ্ঠানে বিদেশি কলাকুশলীরা এসে কাজ করে চলে যাচ্ছেন, কিন্তু তাদের কোনো বৈধ অনুমতিপত্র নাই। তারা এসে আমাদের সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন না, আমাদের সংগঠনের সাথে কোনো কথা না বলেই কাজটা করে যাচ্ছেন, যেটি সম্পূর্ণরূপে অবৈধ। আমরা যদি পাশের দেশে কাজ করতে চাই, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমাদেরকে ওই সংগঠনের সাথে যুক্ত হবে, তাদের হতে হবে, তাদের সাথে আমার যে ফিসটা তারা নেয় সেই ফিসটা আমাকে দিতে হবে, এইভাবে কাজ হবে। সেই জন্য আমরা এই দাবিটা এনেছিলাম যে কোনো কলাকুশলী আসলে বৈধভাবে আসতে হবে, বৈধ অনুমতি নিয়ে আসতে হবে। আরেকটি ছিল, আমরা এটাকে বলি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, AIT। এইটা কেউ যদি ইনকাম মানে মূল বাজেট যদি 1 লক্ষ টাকা হয়, তাতে আমাকে 10% AIT দিতে হবে। আবার যদি কারোর 1 কোটি টাকা বাজেট হয়, তাতেও ওই 10% দিতে হবে। কিন্তু যিনি 1 লাখ টাকায় কাজ করছেন একটা বাজেটে, তার তো লাভ হয় খুবই সামান্য। আমরা বলেছিলাম যে যেটির প্রফিট হচ্ছে সেইটির উপরে AIT না হোক, যেটি মূল বাজেট সেটির উপরে নয়। এটা একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, সেইটা একটা আমাদের দাবি ছিল। আর একটা দাবি ছিল যে আমরা দেখেছি যে কখনো কখনো চ্যানেলে আমরা আগে যেতাম, আমরা প্রোগ্রাম ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতাম। এজেন্সি, আমি শব্দটি বলছি না, এজেন্সি নয়, এখানে যে বিষয়টি আছে সেটি আরেকটু জটিল। ডাবিংকৃত সিরিয়াল আমরা বন্ধ করতে বলেছিলাম এই কারণে যে সেই সিরিয়ালগুলো আগে চলতো সপ্তাহে একটা, অনেকে বলে বিটিভিতে তো সিরিয়াল চলতো, সপ্তাহে একটা সিরিয়াল চলতো এবং সেই সিরিয়ালটি তাও সকালে অথবা বিকেলে এরকম একটা সময় চলতো। এখন প্রায় প্রতিটি চ্যানেল 2টো করে সিরিয়াল শুরু করছে এবং সেটি একদম আমাদের যে নাটকগুলো ছিল এই নাটকগুলো বন্ধ করে দিয়ে ওই নাটকের চাঙ্গুলোতে এটা ঢুকছে। তো আমরা বলেছি এই ব্যবস্থাপনাটা যেন না থাকে। আমরা কিন্তু কোনো সিরিয়ালের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আর সংগঠনের আরেকটা ব্যাপার এখানে উঠে এসছে যে সংগঠনের সদস্য হতে হবে যে কোনো কাজ করতে হলে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু আশফাক নিপুণের কাছে জানতে চাইছি যে মানে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন?
মানে এখন যদি মানে কেউ যদি সংগঠনের সদস্য না হয় সে কি আসলে নাটক বানাতে পারবে না? মানে আমার রিজার্ভেশনের জায়গাটা আমি বলি, যেটা হচ্ছে এফটিপিও তো হচ্ছে 13টা অর্গানাইজেশনের একটা কমন ফোরাম, যেটা হচ্ছে এফটিপিও বলা হচ্ছে। সেখানে অ্যাক্টরসদের 14টা অর্গানাইজেশনের, যেখানে অ্যাক্টরসদের আছে, ডিরেক্টরসদের আছে বা স্ক্রিপ্ট রাইটারদের আছে। আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে, ধরেন আমাকে আসলে একটা ইন্টারভিউ দিয়ে অথবা কিছু একটা মানে ইন্টারভিউ অথবা কোনো রকমভাবে একটা ইয়ে করে দেন সদস্য হয়ে তারপর আমাকে আসলে টেলিভিশনের জন্য কাজ করতে হবে, সেটা ফিকশন হোক বা যেটাই হোক না কেন। আমার রিজার্ভেশনের জায়গাটা হচ্ছে, এখন আমি যদি আমাকে শিল্পী ধরে নিই, যে আমি তো শিল্পী, তো আমার কাজ করার ইচ্ছা জাগতেই পারে, এবং সামহাও আমি হয়তো যেহেতু আমাকে কেউ ফ্রি কাজ করতে দিবে না, আমি হয়তো কোনো না কোনোভাবে ম্যানেজও করে ফেললাম যে আমার পিছনে আসলে লগ্নি করতেও চায় লোকজন, সেটা আমার কাজের জন্য হোক, সেটা আমার স্ক্রিপ্টের জন্য হোক বা যে কোনো কারণে হোক। তাহলে সেটা আমি করতে হলে আমাকে ওই সংগঠন হয়ে আসতে হবে কেন? আমার আপত্তির জায়গাটা হচ্ছে, যদি আমি একটা কাজ করে ফেলি বা দুটো কাজ করে ফেলি, অটোমেটিক্যালি যদি সদস্য হতে হয় তাহলে সদস্য পদ অটোমেটিক্যালি, যে একটা বা দুটা কাজ করলো, একটা কাজ করলো, যে অটোমেটিক্যালি তাকে হয়তো সদস্য করে নেওয়া হলো। এটা হলে তাহলে একটা কথা ছিল। কিন্তু আমাকে যদি এখন একটা গভর্নিং বডির সামনে গিয়ে ইন্টারভিউ দিতে হয় যে আমি কেন নাটক বানাতে চাই, আমি হয়তো খুব ভালো স্পিকারও না, আমি হয়তো বুঝায়ও বলতে পারবো না, আমাকে দেখে হয়তো মনেও হবে না যে আমি ভালো বানাতে পারবো, কিন্তু আমি হয়তো ভালো বানাতে পারতাম। দেখা গেল আমাকে বলা হলো যে না, তুমি এখনো তৈরি না, তুমি 6 মাস পরে আসো। আমি এটার এই স্ট্যান্ডটার এগেইনস্টে, যে আমি যদি বানাতে চাই, এখানে যারা নীতি নির্ধারক আছেন, যারা জাজ করবেন, তারা যদি সেই জাজমেন্টটা ঠিক দেন, তাহলে তো মানে সেখানে আপনার কি মতামত? জাজমেন্ট যদি আবার ভুলও আসে, তখন আমার তো মনে হচ্ছে আমি পারবো, আমার তো মনে হচ্ছে মানে এখন অনেকের তো অনেক কিছু, হ্যাঁ বিষয়টা খুব স্পষ্ট যে এই যে দাবিগুলো এতগুলো শুনলাম, মাসুম ভাই আমাদের অনেক বর্ষিয়ান বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, এখন এই অগ্রজ হিসাবে তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে পারি যে এতগুলো দাবি আসলো, আপনি কি টের পেয়েছেন যে আসলে দাবিগুলি খুব বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন? মানে 14টা সংগঠন একসাথে হয়েছে, অবশ্যই এটা নিয়ে অনেক রকমের মানে মতবিরোধ আছে। না, মতবিরোধের বিষয়গুলি তো সেকেন্ডারি ইস্যু। 14টা অর্গানাইজেশন, যার মধ্যে পুরনো এই বেশ কিছু সংগঠন আসলে আগে থেকেই রয়েছে, যেরকম প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আছে, ডিরেক্টরস গিল্ড আগেও ছিল, রাইটার্সরা আগেও ছিল কিন্তু অসংগঠিতভাবে ছিল, এখন নতুন কমিটি করে তারা, যেহেতু ইলেকশনটা হয়েছে 6 মাস থেকে 8 মাসের মধ্যে, যেখানে এখন অ্যাক্টিভ আছে। আরও কিছু ক্রুদের অ্যাসোসিয়েশন হয়েছে আলাদা করে, লাইট ক্রু, ক্যামেরা ক্রু, এইভাবে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, সব কিছু হয়েছে এবং বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়ে একসাথে এসে একটা দাবি থ্রো করা হয়ে গেছে, এরকম একটা ফিল আছে। কিন্তু কারণ এই কারণে আপনাকে যেই দাবিটা বলা হয়নি সেই দাবিটা খুঁজে বের করে ওকে প্রশ্ন করতে হলো। এই দাবিটি কোথাও নাই যে ও যেটা বলেছে, এটা আমাদের কোনো দাবির ভিতর নাই, ওকে আমি একটু ক্লারিফাই করি নিপুণের সাথে, যে মেম্বার, আচ্ছা আমি শেষ করতে যাচ্ছিলাম, কারণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দাবি, ধরেন একটা ফেডারেশন অফ টেলিভিশন প্রফেসরস অ্যাসোসিয়েশন, এটা হলো অনেকগুলো সংগঠনের একটা বড় মাদার প্ল্যাটফর্ম, যে এই প্ল্যাটফর্মের আন্ডারে বাকি 14টা অর্গানাইজেশন রয়েছে, যেরকম FBCCI, যেখানে থাউজেন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, যেইটা ওইখানে FBCCI-এর আন্ডারে যখন করে তারা মূল দাবিগুলি করে, কিন্তু ময়দার ফ্যাক্টরির দাবিটা কিন্তু FBCCI থেকে বলে না। কিন্তু আমাদের এইখানে দাবিটা, যেহেতু দাবিগুলো দেখবেন যে খুব বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, এখানে শুধুমাত্র AIT, এখন AIT রিলেটেড বিষয়টা কার দাবি হওয়া উচিত? প্রডিউসার্স অ্যাসোসিয়েশন ফোরামের। এখানে বিদেশি ডাবিংয়ের যে বিষয়টা, ওই একটা দাবি শুধুমাত্র কানেক্ট করে প্রত্যেকটা অর্গানাইজেশনকে। আমার মনে হয় আমি ওটা বলে দিই যে যদি AIT হয়, আমি যেটা বলেছি 1 লক্ষ টাকার উপরে, এই 1 লক্ষ টাকারই কিন্তু আমি একটি শেয়ার হোল্ডার নাট্যকার হিসেবে, সে একটি শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে, সে একটি শেয়ার হোল্ডার অভিনেত্রী হিসাবে। যদি AITর দাবি আমার হয়, প্রডিউসার শুধু একার হয়, তবে সেটি দাবি নয়। তারপর দাবিটাকে আমি নিয়েছি এই কারণে, কারণ অতীতে আমিও আক্রান্ত হই, ওটা আমার উপরেও আসে। সুতরাং এটা এটা খুব ঠিকই, আমি খুবই আসতে চাই, আমি স্পষ্ট করে বলতে পারি একটা জায়গা, যে খুব স্পষ্ট করে বলা যায় যে একটা, এখন আমাদের এখানে দেখবেন যে এই যে 14টা অর্গানাইজেশন, এর মধ্যে রেজিস্টার্ড অর্গানাইজেশন কয়টা আছে জানেন? সরকারি রেজিস্ট্রেশন আছে যাদের, একটাও না। এটা অনেক আগ থেকে গিল্ডের দাবি যে তাদের গিল্ডের সংগঠনভুক্ত সদস্য ছাড়া কেউ নাটক বানাতে পারবে না। এটি অযৌক্তিক দাবিও নয়, এটা আমি নিপুণের সাথে দ্বিমত পোষণই করছি। যে আর
কাউকে কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে কিন্তু যেতে হচ্ছে বলা হয়নি। ডিরেক্টর্স গিল্ডের কাছ থেকে একটি যে সিনপসিসটা অ্যাপ্রুভ করেছে চ্যানেল, সেটার একটি কপি দিয়ে দিলে ডিরেক্টর্স গিল্ড অনুমতি দিয়ে দেবে যে আপনি নাটক তৈরি করেন। কিন্তু এই একটা আমব্রেলা অর্গানাইজেশন নিচে সবাইকে একসাথে রাখার একটাই উদ্দেশ্য যে সবার স্বার্থ সংরক্ষণের জন্য। আর এটা বিষয়টা কিন্তু আমেরিকাতেও আছে। ডিরেক্টর্স গিল্ড আমেরিকার সংগঠনের সদস্য হওয়া ছাড়া না আমেরিকার কোন স্টুডিওতে ছবি বানাতে পারবে না, কেউ পারবে না। আমরা আবার সিনেমা রিয়েলিটি আর টেলিভিশন রিয়েলিটি কে আলাদা, দুইটা আলাদা ব্যাপার, এটা একদম আলাদা। আমার কথা হচ্ছে শিহাব ভাই, সেটা হচ্ছে না দুটো দেখার মাসুম ভাই, আমার কথা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে আমি যদি আসলে চ্যানেল থেকে, কারণ আমাকে চ্যানেল টাকাটা দিচ্ছে, চ্যানেলে আমার ব্রডকাস্টিং এর দায়িত্বটা নিচ্ছে, কাজে চ্যানেল আমার উপর ডিপেন্ড করছে। তো সে যখন আমার উপর ডিপেন্ড করছে, সে আমার সিনপসিস নিচ্ছে, আমি শুটিং এ যাব, আমাকে ডিরেক্টরস গিল্ড হয়ে তারপর আসতে হবে কেন? আমি এজন্য শুরুতে বলে দিয়েছি, আমারটা যদি একবার অন এয়ার হয়ে যায়, আমি অটোমেটিক্যালি ডিরেক্টরস গিল্ডের মেম্বার হয়ে গেলাম। এটা হতে পারতো। আমাদের টেলিভিশন এবং সিনেমাকে যারা আলাদা বলছেন, আসলে সেটি নয়। সারা বিশ্বে টেলিভিশনের নিয়ম যা, শিল্পীদের নিয়ম যা, সিনেমা শিল্পীদের নিয়মই একই, সব জায়গায় গিল্ড আছে। না কনফিউশনটা আরেকটা জায়গায় বলি, কারণ আমি কয়েকজনের সাথে কথা বলেছি, ওখানে কিন্তু ওরা বলেইছে যে ইন্টারভিউ নিতে হবে এবং ইন্টারভিউ বোর্ড থাকবে এন্ড তারপরে হবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ওখানে যে আমি হয়তো নাম নিব না, কিন্তু আমি বলতে পারবো কারা বলেছে এটা। হ্যাঁ, তোমার নাটকটাতে তুমি বাঁধনকে কাস্ট করেছো। বাঁধন যে 12টার সময় আসার কথা শিডিউল অনুযায়ী, বাঁধন ওদিন আসলোই না। নতুন তুমি তোমার মতো করছো, তুমি গিল্ডের কেউ নয়। বাঁধন অভিনয় সংঘের একজন মেম্বার। এখন অভিনয় সংঘের মেম্বার অথবা মেম্বার নয়, ওই শিল্পীটার সম্পর্কে কোথায় তুমি অভিযোগ করবে? তোমার নিজেরও মেম্বারশিপ নাই, কোথায় করবে? না, আপনি আমাকে মেম্বার করে নেন, অসুবিধা নাই। আমি অন এয়ার করার পরে করে নেন, পরে কথা। আমাকে কেন ওখানে গিয়ে কারোর সাথে কথা বলে বলতে হবে যে না আমি প্রথম বানাতে গেছেন তিনি, এইরকম একটি টেকনিক্যাল সমস্যা, অসংখ্য সমস্যা আছে। না, আমি জানি এরকম অসংখ্য সমস্যা হচ্ছে। তাকে তো প্রথম থেকে সেফগার্ড লাগবে, প্রথম থেকেই সেফগার্ড লাগবে। এটাতে আমি যদি যে বলি যে ভাই আমার এই 1000 টাকা তোমার চাঁদা এবং সেটাতে যদি আমাকে যদি নিরাপত্তা দেয়, সুরক্ষা দেয়, আমি সেই সুরক্ষা নেব না কেন? না, এটা তো কেউ বাধা দিচ্ছে না। আমার সুরক্ষা নিতেও প্রবলেম নেই মাসুম ভাই, বাধা দিচ্ছে না। আমার কথা হচ্ছে আমাকে আরেকটা জায়গাতে গিয়ে, মানে আরেকটা জায়গা মানে ডিরেক্টরস গিল্ডে গিয়ে আমাকে ফর্মটা ফিল আপ করে এনে যে আপনি এখন নাটক বানাতে পারবেন, আপনি এখন নাটক বানাতে পারবেন, আমি ওই অনুমতিটাই তো চাই না, বিকজ আমি তো নাটক বানাতে পারি, আমি জানি এবং আমাকে চ্যানেল দিচ্ছে। আমরা বলছি কি জন্য আমরা সবাই মিলে, মানে আমাকে যদি অটোমেটিক্যালি করে নেওয়া হয়, তাহলে ক্রিয়েটিভ ফিল্ডে কেন অনুমতি চাইতে হবে? সব জায়গায় এফডিসি তে একজন ডিরেক্টর তো যেটা বলেছে, সেই ডিরেক্টরটা যদি পরবর্তীতে সেই নতুন ছেলেটাই কাজটা করলো, এর বাইরে যেতে, আমি ডিটেলস গুলো আমেরিকা আবার দেবো যে ওদের হচ্ছে ওদের মেম্বারের অ্যাসোসিয়েশন থেকে তারা শিক্ষানবিশ এডি হিসাবে কোনো স্টুডিওর কোনো ডিরেক্টর আন্ডারে অ্যাপ্লাই করে বা করে দেয়, সুপারিশ করে দেয়। তো আমাদের এখান থেকে যে এটা হচ্ছে যে ধরো নতুন নিপুণেরই পরিচিত বা নতুন ছেলে, সে নিপুণের কাছে আসলো যে ভাই আমি নাটক বানাতে চ্যানেল হচ্ছে, তো নিপুণই আসবে ডিরেক্টরস গিল্ডে যে এই ছেলে আমি রেফার করছি যে সে অনেক সম্ভাবনাময়, সে যাবে, সে কাজ করতে পারবে, তার কাছে চ্যানেলের এই জিনিসটা আছে। এটার সংগঠনভুক্ত হওয়ার একটাই কারণ যে সেই ছেলেটা যদি পরবর্তীতে টাকা পয়সা পেল না, কোনো কারণে তার আর্টিস্টের সাথে তাকে মনামল হলো না, আর্টিস্ট সব থেকে চলে গেল, সংগঠনভুক্ত হতে আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে কি হবে? হচ্ছে আমার একটা সিস্টেমটা থাকতে, এই সিস্টেমটা থাকলে আসলে আমি সিস্টেমটা পছন্দ করি। দুই রকম হয়তো না, আমরা অটোমেটিক্যালি নিয়ে ফেলি। আমরা যাদের কাছে যাচ্ছে তারাও কিন্তু শিল্পী, তারাও ডিরেক্টর, তারাও নাটক বানিয়ে প্রমাণিত। আমি জানি তাদের কাছে যেতে অসুবিধা কি? তুমি একজন শিক্ষানবিশ হিসেবে তোমার যেতে অসুবিধা না। মাসুম ভাই, আমাকে অটোমেটিক্যালি যদি আপনি আমাকে এনরোল করে ফেলেন, তাহলে অটোমেটিক্যালি। কিন্তু আমি কি জানবো তোমার মনের ইচ্ছা তুমি একজন ডিরেক্টর হবা? একজন ডিরেক্টর গিল্ডের একজন জানবে কি না প্রচার হওয়ার পরে? না, প্রচার হওয়ার পরে কেন হবে? এখন আমি কিছু বলি, সেটা হচ্ছে যে মানে আমরা সব সময় দেখেছি যে মানে ক্ষমতা মানুষকে আসলে নষ্ট করে বেশিরভাগ সময়, এবং সে প্রভাবিত হয় এবং প্রভাবিত হয়ে মানে অনেক সময় অনেক ডিসিশন সে নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তখন এই নতুন ছেলেটা বা নতুন মেয়েটা যে কাজ করতে আসছে, সে কি করবে? আচ্ছা, এটা নিয়ে আমরা আপনি যেটা বলছেন খুব স্পষ্ট, আমি বুঝতে পেরেছি। আমরা ভাস্করদা, আমরা জাস্ট ব্রেক থেকে ফিরে এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি বোকা বাক্সের আড্ডাখানায়, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয়
দর্শক, বিরতির পর ফিরে এলাম বোকাবাক্সের আড্ডাখানায়। আমাদের সঙ্গে আজকে আছেন ভাস্কর আবেদিন, শিহাব শাহিন, মাসুম রেজা এবং আশফাক নিপুণ। আসলে অনেক উত্তেজনা ছিল বিরতিতে যাওয়ার আগে, এবং আমরা যে এই টপিকটা নিয়ে কথা বলছিলাম, ভাস্কর দা আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে প্রশ্নটা করেছেন পাওয়ার ম্যানিপুলেশনের বিষয়টা আসবে, কারণ খুব স্বাভাবিক একটা ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে, একটা যেই কয়েকজন মানুষ ওই ডিরেক্টরস গিল্ডে, তারা আসলেই এই সম্পূর্ণ ডিরেক্টর যে কমিউনিটিটা আছে তাকে আসলে রিপ্রেজেন্ট করতে পারে কিনা সেটা নিয়েই তো প্রশ্ন থেকে গেছে অনেক। এটা তো আসলে সব সময় প্রশ্নবিদ্ধ হয়। জেতা আর যথাযোগ্য কোয়ালিফিকেশনের মধ্য দিয়ে একজন মনোনীত হওয়া, দুইটা তো এক বিষয় না। আমরা যদি রাইটার্স যেটা নাট্যকারদের যে সংগঠনটা আছে ওইটা কিন্তু মনোনয়ন করা হয়েছে কম্পারেটিভ, যেহেতু মনোনীত ওইখানে কিন্তু বেছে বেছে মাসুম রেজা ওইখানে সভাপতি, মেজবাউদ্দিন সুমন ওইখানে সেক্রেটারি, ওখানে আশরাফুল চঞ্চল একজন হলো অর্গানাইজিং সেক্রেটারি। মানে এই বডিটার মধ্যে দেখা গেছে যারা অ্যাক্টিভ আছে তারাই, যারা লেখে এবং যাদের এক ধরনের কানেকশন, মানে সোসাইটিতে তার একটা গ্রহণযোগ্যতা আছে এই কমিউনিটিটার মধ্যে, টেলিভিশন প্ল্যাটফর্মটার মধ্যে। আমি এটাকে ইন্ডাস্ট্রি বলতে চাই না, আমার আসলে মূল পয়েন্ট যেটা সেটা আমি খানিকক্ষণ পর আসছি। আমাদের টেলিভিশন কি একটা ইন্ডাস্ট্রি? না, আমাদের এখনো কিন্তু ইন্ডাস্ট্রি ঘোষণা করা হয়নি। ইন্ডাস্ট্রি ঘোষণা করা হলে তার সাথে অনেক নীতিমালা থাকবে। নীতিমালার মধ্যে ধরেন আপনার ডাবিং এর প্রোগ্রাম বলেন বা বিজ্ঞাপন বিরতির যেই চাংটা বলেন বা যাই বলি, বড় বিষয়টা থাকবে আসলে ইন্ডাস্ট্রি হিসেবে এফটিপিওর ইস্যু ভিত্তিক দাবিগুলোর মধ্যে আছে অনেক ক্ষেত্রে। কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রি ঘোষণার দাবিটা এফটিপিও করছে না, সেই কারণে মনে হচ্ছে কি এগুলি খুব ইস্যু ভিত্তিক, এগুলি নিয়ে পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যাচ্ছে, আমরা দুজনকে বলতেছি আপনি এটা ভুল বলতেছেন। কিন্তু আমি যদি দেখি যে এটা একটা ইন্ডাস্ট্রি ঘোষণার দাবি হয়েছে, ইন্ডাস্ট্রি ঘোষণা মানে হলো সরকারকে এখানে 3টা বা 4টা মন্ত্রণালয়কে ইনভলভ করতে হবে। এই 3টা বা 4টা মন্ত্রণালয় এই ইন্ডাস্ট্রিতে যেই ফ্যাক্টরিগুলি গড়ে উঠবে, আমরা যদি তখন টেলিভিশনগুলিকে ফ্যাক্টরি হিসেবে ভাবি বা টেলিভিশন ইন্ডাস্ট্রির মধ্যে, এই ফ্যাক্টরিগুলোতে যেই প্রপার অর্গানোগ্রামটা তৈরি হবে। কারণ অর্গানোগ্রামও কিন্তু যেরকম আপনি ধরেন, যেহেতু এটা ময়দার ফ্যাক্টরি না, সেহেতু এখানে ময়দার ফ্যাক্টরির মতো করে তার ফোরম্যান ঠিক করা হবে না। কিন্তু এটা হলো ইউজিসির আন্ডারে যদি তৈরি হয়, তখন ইন্ডাস্ট্রির আন্ডারে যদি 13টা অর্গানাইজেশন থাকুক বা 26টা থাকুক, তখন ইন্ডাস্ট্রিটা তৈরি হবে কিভাবে? আসলে সব দেশেও কিন্তু ইন্ডাস্ট্রি নেই। ইন্ডিয়ার টেলিভিশন ইন্ডাস্ট্রি না, ওটাও ইনফরমেশন মিনিস্ট্রির আন্ডারে। ইন্ডাস্ট্রি হলে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায়। ইন্ডাস্ট্রি আসলে ইন্ডাস্ট্রি হওয়ার কেন? এটা মিডিয়া, এই দাবিটা আছে, এই দাবিটা আছে, মিডিয়া চ্যানেল মালিক পক্ষই দাবিটা করেছে, কারণ তাদের লোনের সুবিধা হয়। এটা তোফায়েল আহমেদ স্যার নিজে বলেছেন, তোফায়েল আহমেদ স্যার নিজে বলেছেন সহজে সুবিধা হয়। সম্প্রচার নীতিমালা যদি তৈরি হয়, সম্প্রচার নীতিমালা তৈরি করে দেবে কি? ভাস্কর, সেটা তো এমনিও হচ্ছে না, হচ্ছে আমি জানি। তাহলে আমি আমার কথা শেষ করি না, আমি একটু সম্প্রচার নীতিমালায় ডিরেক্টরদেরকে, প্রডিউসারদেরকে সার্ভ করে এরকম একটা পয়েন্ট ঢোকানোর জন্য একজন প্রিভিয়াসলি প্রডিউসার্স অ্যাসোসিয়েশন যে ফোরামটা আছে, তার যে প্রিভিয়াস সেক্রেটারি ছিলেন, উনি অনেক কষ্ট করে সেটাকে ইনক্লুড করেছেন। আমরা জানি সেটা কিছু দাবি তারিক ভাই তো এটা করেছেন কিছু উনি। কিন্তু আমি বলছি এই যে সম্প্রচার নীতিমালাটা যে তৈরি হবে, এইটা আসলে কাদের ভাইব নিয়ে তৈরি হবে? এই 14টা অর্গানাইজেশনের ভাইব নিয়ে, এবং 14টা অর্গানাইজেশনের বাইরে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন আছে, তাদের ভাইব নিয়ে তৈরি হবে। এই টেলিভিশনের মধ্যে টেলিভিশন প্রোডিউসার, আমি জানি না যে ভাস্কর কোনটার কথা বলছে। টেলিভিশনের সম্প্রচার নীতিমালা পার্লামেন্টে পাস হয়ে গেছে, এটি এখন আইনের অপেক্ষায় আছে। আমি জানি না তাহলে এটা নীতিমালা হয়ে গেছে, পাস হয়ে গেছে, আইনের বাকি আছে, সেটি আমাদের প্রশ্ন, সেটি আলাদা প্রশ্ন। আমি বলছি যে আমাদের নীতিমালাটা কি প্রশ্নবিদ্ধ আপনি বলতে চাচ্ছেন? আমি আলোচনাটা ওই জায়গা থেকে রাইট ইনফরমেশন দিয়ে আলোচনা করতে, ওই জায়গা থেকে আসছে। ওকে, সম্প্রচার নীতিমালাটা একটা তৈরি হয়েছে, আমরা জানি পাস হয়ে গেছে, সেটা আইনে বাকি, আমি জানি সেটা মাসুদ ওই জায়গা থেকে আসছে। কিন্তু সেই নীতিমালাটা কারা করেছে? যখন এটা ইন্ডাস্ট্রি না, তখন হলো নীতিমালা, যেহেতু অর্গানাইজেশনগুলি রেজিস্টার্ড না, মাসুম ভাই খেপে গেছিলেন না হয়েছে কি হবে না হলে। তো ব্যাপারটা হলো যে এরা যদি রেজিস্টার্ড হতো এবং এই ধরনের একটা সম্প্রচার নীতিমালার সাথে আসলে যারা জড়িত প্রত্যেকের
অপিনিয়ন থাকে। এই জন্যই আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে ওইটা না বলে এটা আন্দোলনটা আছে, সর্বশেষ আন্দোলনটা সেই জন্যই। আমি সর্বশেষ তথ্যটা বলি, যখন আমরা এই নীতিমালা সম্পর্কে আমরা কথা বলেছি যে এই নীতিমালা আমাদের বান্ধব হয়নি, মিডিয়া বান্ধব, শিল্পী বান্ধব হয় নাই, কলাকুশলী বান্ধব হয়নি, তখন কিন্তু তথ্য মন্ত্রণালয় এফটিপিওকে স্বীকৃতি দিয়ে এফটিপিওর সদস্যদেরকে দিয়ে সুপারিশের জন্য নতুন করে কমিটি করেছেন, যেটির হেড হচ্ছে বিটিভির এখনকার ডিজি হারুন রশিদ সাহেব। এবং আমরা সেটি গত 3 তারিখে আমাদের সুপারিশমালা জমা দিয়েছি এবং সেই সুপারিশমালা এখন মন্ত্রীর টেবিলে, মন্ত্রী ওইটার উপরে রিভাইজ হবে। সুতরাং এটি নয় কিন্তু এফটিপিও যে আন্দোলনের কথা, এফটিপিও কিন্তু যেমন একটি বড় রেস্তোরাঁতে যে ইয়েটা হলো একটা, যেখানে তোফায়েল আহমেদ সাহেব উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রীও ছিলেন, সেখানে কিন্তু পরিষ্কার ঘোষণা এসেছে যে ওনারা এইটাকে ওনাদের টেবিলে নিয়েছেন যে এটাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আমি মনে করি যে শিল্প হিসেবে ঘোষণা না আসা পর্যন্ত আমরা আমাদের সকল নীতিমালা শিল্পী বান্ধব হোক, কলাকুশলী বান্ধব হোক, এটাই আমাদের আন্দোলন, এটাই আমরা বলতে চাই। আমি ডিরেক্টর গিলের প্রসঙ্গটা একটু আমার শেষ কথাটা বলি। আচ্ছা, আমি দেখি শিহাব ভাই কি বলতে চান। শেষ কথাটা বলি যে অ্যাজ এ পেশাজীবী আমার মানে সংগঠন করার অধিকার আছে, সংগঠিত হওয়ার অধিকার আমার আছে। সেই অর্থেই আমার পরিচালক হিসেবে ডিরেক্টরস গিল্ড আমি নেসেসিটি দেখতে পাচ্ছি। না ঠিক আছে, আমি সেটাই শেষ করছি। সেই জায়গা থেকেই এবং যারা এক্সিস্টিং আছে তাদের স্বার্থ সংরক্ষণ এবং নতুন যারা আসবে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই এই ভাবনা থেকে করা হয়েছে যে না, এখন ব্যাকডোর যাতে না থাকে, কোনো যাতে পেছনের দরজা দিয়ে বা কোনো প্রকার মানে পক্ষপাতিত্বের সুযোগ না রেখে একটা সবার জন্য সমান একটা বিধান যাতে করা যায়, সেই জন্য ডিরেক্টর গিল্ড এই ধরনের একটি নিশ্চয়তা চেয়েছে যে সবাইকেই আসতে হবে, যে আমাদের অনুমতি, আমাদের এক ছাতার নিচে আসি, যেখানে অন্যান্য ভাই বেরাদাররা সবাই আছে, সবাই আছে, সিনিয়ররা যারা এই চ্যানেল প্রতিষ্ঠার জন্য, এই বেসরকারি চ্যানেল প্রতিষ্ঠান যারা আন্দোলন করে, যারা এই চ্যানেল এনেছেন, তারাই আছেন, সবাই মিলেই একটা এগিয়ে যাবো। নতুনদের স্বার্থ সংরক্ষিত হবে, কোনোভাবেই নতুনদের স্বার্থকে ব্যাঘাত করার কোনো ইচ্ছাই নেই। আচ্ছা, অবশ্যই তাই, আমরা সেটাই আশা করছি। আমরা এখন একটু ডাবিংকৃত সিরিয়াল নিয়ে কথা বলতে চাই। ডাবিংকৃত সিরিয়াল নিয়ে আশফাক নিপুণ কি বলবেন? হ্যাঁ, সব দিকেই প্রথম প্রশ্ন আমার দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। না, ছুড়ে দেওয়া হচ্ছে না, মানে জাস্ট আপনার ওপিনিয়নটা আমি জানতে চাচ্ছি যে ডাবিংকৃত সিরিয়াল যে বন্ধের ব্যাপারে অনেক সোচ্চার এখন সবাই, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ডাবিংকৃত সিরিয়াল কি বন্ধ করে দেওয়াটাই কোনো সলিউশন? আমরা তো অনেক ছোটবেলায় অনেক সিরিয়াল দেখেছি। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি আসলে ডাব সিরিয়ালের বিরুদ্ধে না, কারণ আমার মনে হয় যে আসলে মানে আমাদের প্রোগ্রামগুলো না চলা, আমাদের আসলে প্রথমে দেখতে হবে কি যে আমাদের তো দর্শক ছিল, সবসময় ছিল, ইভেন এখনো আছে, আমি বলবো এখনো আছে আমাদের দর্শক একসময় হিন্দি সিরিয়াল দেখতো প্রচুর, একসময় স্টার প্লাসে, জি টিভিতে, তখন স্টার জলসা, জি বাংলা এতটা ইয়ে হয়নি, কিন্তু আপনি হিসাব করে দেখেন লাস্ট 4 to 5 ইয়ার্সের মধ্যে স্টার জলসা, জি বাংলার দিকে ঝুঁকে গেছে আরেকটু বেশি। তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলা ভাষাটার প্রতি কিন্তু আগ্রহ আমাদের দর্শকের সবসময় ছিল। সামহাও আমরা কোনো নানান রকম চাপে, যেগুলো নিয়ে আলোচনা হবে এখন, আমরা কন্টেন্টও দিতে পারছি না ওদেরকে, যার জন্য ওরা কিন্তু আগে আমরা কি বলতাম স্টার প্লাস দেখে, ওরা এখন ওরা স্টার প্লাসও দেখে না, ওরা স্টার জলসা দেখছে বা জি বাংলা, আরো একটু রিজনাল চ্যানেলে চলে আসছে ন্যাশনাল লেভেল থেকে। তার মানে ভাষাটার প্রতি আদরটা কিন্তু দর্শকের তখনও ছিল, কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা আসলে দর্শকরা কি চায় সেই জিনিসটা হয়তো আমরা প্রপারলি দিতে পারছি না, যার ফলে পারছি না। তার পিছনে অনেকগুলো কম্পোনেন্ট আছে এবং এগুলোর জন্য আসলে চ্যানেলকেই ধরতে হবে, চ্যানেলের প্রতি বলতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে সামহাও আমাদের একটা ঐতিহ্য আছে যেটা হচ্ছে আমরা 1 ঘন্টার টেলিফিকশন বানাই অথবা সিরিয়াল বানাই বা যেরকম বানাই। এখন আমরা এমন কোনো কন্টেন্ট দিতে পারছি না দর্শকদেরকে যে কন্টেন্টটা দেখে সে দেখতে চাইবে। মানে কেন দিতে পারছি না, এটাই আমি জানতে চাই। দিতে পারছি না, তার একটা বড় রিজন হচ্ছে আপনার বাজেট। একটা বড় রিজন হচ্ছে বাজেট, যেহেতু আমাকে প্রথমেই বলে দেওয়া হচ্ছে অমুক বাজেটের মধ্যে করতে হবে, আমি আমার চিন্তা ভাবনা ওই অমুক বাজেটের মধ্যেই নিয়ে আসছি। সেকেন্ড হচ্ছে না, আচ্ছা, এখন ব্যাপারটা এরকম যে আপনি বলছেন বাজেট কম, এটা একদমই মানে খুবই সত্যি, এর চেয়ে সত্যি আসলে আর কিছু নাই যে বাজেট অনেক কম, কিন্তু যেই বাজেটই দেয়া হোক, একটা টাকা কিন্তু আমরা মানে সবার জন্যই ধার্য করা হচ্ছে, যে লাইটের কাজ করছে, প্রোডাকশনের কাজ করছে, সবাইকে দেওয়া হচ্ছে, তো তাকে কিন্তু একটা ক্রিয়েটিভ কিছু করার জন্যই দেওয়া হচ্ছে, যে স্ক্রিপ্ট লিখছেন তাকে কিন্তু স্ক্রিপ্ট লেখার জন্যই টাকাটা দেওয়া হচ্ছে, তো সেই জায়গাটাই কি হচ্ছে, সেই ক্রিয়েটিভিটিটা সে কেন দেখাচ্ছে না? তার ওই বাজেটের মধ্যে সে যতটুকু দেখানো দরকার, এখন যদি তাকে বেশি টাকা দেওয়া হয় সে কি বেশি ভালো স্ক্রিপ্ট লিখবে? না, জিনিসটা হচ্ছে কি, বাজেট যদি এরকম হতো যে আমি 0 থেকে শুরু করলাম, আজকে 5 টাকা, ঠিক আছে, মেকিংটা অনেক ইম্পর্টেন্ট, আমি একটা হয়তো সুন্দর সেট করতে পারলাম না, কিন্তু আমার যখন ভালো একটা স্ক্রিপ্টই নাই যেখানে,
মানে সেখানে আমি বাজেট ধরেন না বাঁধন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই সময় আসলে যে এক্সাম্পলটা আমি দিই, ধরেন অনেক সময় দেখা যায় কি ওই যে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় ছেলেমেয়েরা পড়াশোনা করে ধরেন স্ট্যান্ড করবে, তার মানে ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যাবে না যে তোমরা স্ট্যান্ড করতে হলে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় করতে হবে। কম পয়সায় কিন্তু কাজ হচ্ছে এখনো। আমার তো প্রপার জিনিসটা হচ্ছে সম্প্রচারটা তো করতে হবে, আমাকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। আমরা যারা নির্মাতা বা রাইটার যারা, আমরা আমাদের মতো করে, আমরা কিন্তু এখন খুব ল্যাভিশলি কাজ করছি না, আমরা যারা আছি এখানের মধ্যে আমরা সবাই কিন্তু এখনো রেগুলার কাজ করি, ওই বাজেটের মধ্যেই করি, ওই বাজেটের মধ্যেই ভালো করার চেষ্টা করি, কিন্তু সেটাকে তো প্রচার হতে দিতে হবে। আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান তাহলে ওরা স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, যে কোনো সিরিয়াল ওরা একদিনে 4 বার দেখায়, প্রাইম টাইমে একবার দেখায়, তারপর রিপিট ওরা আরো 3 বার করে সারাদিন ধরে। আমাদের কোন সিরিয়াল কখন কোন সময় যাচ্ছে সেটা কি কোনো টাইম টেবিল ঠিক আছে? নাই। আমরা এখনো বিটিভির নিয়ম মেনে চলি। মানে কেন নাই এই ব্যাপারটা, কেন আমাদের যারা চ্যানেল মালিক যারা আছেন তারা কেন এই ব্যাপারটা নিয়ে কোনো রকম? সেটা আমি বলি, টেলিভিশন গুলো আসলে খুব ডিজাইন না আমাদের দেশের ম্যাক্সিমাম টেলিভিশন। তো যেটা হয়েছে যে টেলিভিশনরা এখনো জানে না দর্শকরা কি দেখতে চায়, তাদের মধ্যে বা দর্শকরা যা দেখতে চায় তাই হয়তো আমরা দেখাবো না সবসময়। অনেক সময় দর্শকের রুচিও টেলিভিশন তৈরি করে দিয়েছে, এই নজিরটাও সারা পৃথিবীতে অনেক জায়গায় আছে। কিন্তু টেলিভিশন যারা নিয়ন্ত্রণ করে, টেলিভিশনগুলি যতটা না ব্যবসা সেলফ ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা প্রতিষ্ঠান, তার চাইতে টেলিভিশনগুলো হয়ে গেছে সোসাইটিতে ধরেন টেলিভিশন ওনারদের যে ব্যক্তিগত অনেক ধরনের চাওয়া পাওয়া অমুক ডিজায়ার আছে, এগুলি পূরণ করার একটা ওয়ে আউট মাত্র। না, যেমন টেলিভিশন চ্যানেলের ডিজাইন না, কেমন আমি বলি সেটা হচ্ছে পৃথিবীর কোনো দেশে আপনি অনুষ্ঠান সম্প্রচারে এই ধরনের কোনো টাইম টেবিল পাবেন না। 7:10, 8:20, 7:35 এই ধরনের কোনো টাইম নেই। এবং 8:20 বললে কিন্তু 8:20 অনিয়র হবে এমন হচ্ছে না। আসলে আমি অডিয়েন্সকে বলছি 8:20, আমি অডিয়েন্সকে দেখাচ্ছি যে আমি খুবই একটা চমক একটা জিনিস দেখাবো, প্রোগ্রামটা শুরু হচ্ছে 8:35-এ। চ্যানেল মালিকরা করছে কি ওই 15 মিনিট বিজ্ঞাপন চালাচ্ছে ওখানে, যার জন্য হচ্ছে কি যে আমার যে অডিয়েন্স সে তো অন্য চ্যানেলে চলে যাচ্ছে। এটা হচ্ছে চ্যানেলের প্রবলেম। আসলে আমরা আমি একটু আচ্ছা, আমাদের আড্ডা আসলে একদম জমে উঠেছে, কিন্তু যেহেতু আমরা টেলিভিশনে বসে আড্ডাটা দিচ্ছি, এই টেলিভিশনের নিয়ম অনুযায়ী আমাদেরকে আরেকটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণ পরেই ফিরছি বোকা বাক্সের আড্ডাখানায়। বিরতির পর ফিরে এলাম বোকা বাক্সের আড্ডাখানায়। আড্ডা অনেক জমে গেছে। শিহাব শাহিন, যাওয়ার আগে আপনি কিছু বলছিলেন, শুনছি। আমরা মানে আজকের এই অবস্থা আমরা সবাই দায়ী, মানে যারা আছি এর সাথে জড়িত আমরাই আস্তে আস্তে ধীরে ধীরে চ্যানেল মালিক থেকে শুরু করে বাকি যারাই সংশ্লিষ্ট আছি প্রত্যেকে কম বেশি দায়ী। একটু আমরা হয়তো কম, আমি যে পরিচালক হিসেবে আমি নিজেকে দায়ী লাইনের সবশেষেই আবিষ্কার করতে চাইবো। আমরা যখন আমাদের রমরমা অবস্থা ছিল তখন থেকেই আমরা জানতে চাই নাই যে দর্শক কি চায়, দর্শক কি চায় যে বলছি, কিন্তু দর্শক কি চায় সেটা জানবো কিভাবে? সারা বিশ্বে যেভাবে দর্শক কি চায় জানার একটা সিস্টেম আছে, যে টিভিআর সিস্টেম বা রেটিং সিস্টেম, সেটা একটা বিজ্ঞান ভিত্তিক একটা রেটিং সিস্টেম আমরা দাঁড় করাতেই পারলাম না। যাও একটা আছে আধা খাচড়া, দুর্নীতিগ্রস্ত এবং ভুলভাল গবেষণার উপর অবৈজ্ঞানিক একটা দিয়ে প্রত্যেক বছর আমরা একটা ভালো কন্টেন্ট নিপুণ বানালো একটা ঈদে, সুন্দর একটা চমৎকার নাটক, খুব ভালো হয়েছে। দেখা গেল যে ওই নাটকটা পরে টিআরপিতে আসলো যে ওইটা 10-এর মধ্যেও নাই, 35 নম্বরে আছে। এমন একটা নাটক টপে আছে যেটা হচ্ছে ভয়ঙ্কর, কেননা এটা ভুল করছে। তার পিপলস মিটিং আছে মিটার 50-60টা বা 110-200 আছে, ও বস্তিতে ফেলে রাখছে, কোথায় দিয়ে রাখছে সে জানি না। এটা একটা ভুল, এই ভুল সিস্টেমের ট্র্যাপে পড়ে। না, এই সিস্টেমটা ঠিক হচ্ছে না কেন? কেউ ঠিক করছে না কেন? এজেন্সি লোকজনরা এখানে চ্যানেল যোগ করব এবং ক্লায়েন্ট মিলে করবে। শাহিন, আমি এটা যোগ করি। আমি খুব সিম্পলি বুঝতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি একজন নাট্যকার, আমি নাটকটি লিখলাম, আমি প্রোগ্রাম ডিপার্টমেন্টে যে নাটকটি জমা দেবো, ওখানে একজন প্রিভিউ কমিটি থাকবে, স্ট্রং একটা প্রিভিউ কমিটি, যিনি নাটকটি বোঝেন, পড়বেন এবং বোধ করবেন যে এই নাটকটি আমার চ্যানেলে চলার মতন। হ্যাঁ, যে এই নাটকগুলো চলার মতো না, যেগুলো অনিয়ার হয়ে যাচ্ছে, তখন প্রিভিউ কমিটি কি করে? ঘুমায় থাকে না, কি করে? ওই জায়গায় আসতে চাচ্ছে যে মান কম খারাপ কেন? ও চ্যানেলের কথা বলেছে, আমিও চ্যানেলের কথা বলছি। এবং আমি এরকমও শুনেছি যে অনেক ভালো কাজ
হ্যাঁ দেখা গেছে প্রিভিউ কমিটি বলেছে যে না এটা আসলে ঈদে চালানোর মতো কারণ ওদের নাটক না। পেছনে যেই ইয়েটা অপারেশন করা উচিত সেটা অপারেট করে নাই, সেই জন্য সেটি আরো তো এই দুর্নীতি কেন কমছে না? দুর্নীতির কে কারণে দেখবে এটা? মান যদি খারাপ হয়, আমি বলি একটি নাটক মানসম্পন্ন নাটক নয়, একটি নাটকের নাম জঘন্য একটি নাম সম্পন্ন নাটক চলছে, এটির জন্য দোষ ওই শিল্পীর নয়, ওই মেকারের নয়, ওই রাইটারের নয়, সম্পূর্ণরূপে চ্যানেল এবং ওই নাটকটির পেছনে যারা রসদ জুগিয়েছেন তারা। আশফাক নিপুণ কি বলবেন? না আমার কথা আচ্ছা কি সত্যি সবাইকে একমত? না আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, আমি সবসময় উদাহরণ দিয়ে কথা বলতে ভালো লাগে। আমি একজন ছেলের জন্য একটা জায়গায় যে বললাম, সে বলেছে মাসুম ভাই আপনার একটা স্ক্রিপ্ট নিয়ে আমি নাটক করতে চাই, অমুক জায়গায় একটা নাটক আমাকে বলেছে দেবে, আপনি যদি একটু বলে দেন যে আপনি লিখবেন তাহলে ওরা আরো বেশি ইয়ে হয়। ঠিক আছে, ও কার সাথে কথা বলেছে জানি না, আমি যখন বললাম আমি একটা ইয়ে শেষ করে আমি বললাম, আমাকে বলা হলো আপনার টাকাটা কি ও দিতে পারবে? আমি বললাম কেন? তো বললো এইখানে যে বাজেট আছে এই বাজেট তো আপনাকে আপনার রেমুনারেশন দিতে পারার মতন কথা নাই। এখান থেকে আমরা খুব পরিষ্কার হয়ে যায় যে আমি এখন লেখক হিসেবে অবসলিউট হয়ে গেছি অনলি বিকজ অফ মাই বাজেট, মাই রেমুনারেশন। ঠিক আছে, এইটার জন্য আমি অবসলিউট হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু আমি তো এটুকু বিশ্বাস করি যে ওই ছেলেটির সাথে আমি কাজ করলে ওই ছেলেটির মেধা এবং আমার মেধা মিলে আমি একটি মানসম্পন্ন জায়গায় দিতে পারতাম। আমি এমন একটা ভিসিএস সার্কেলের ভিতরে পড়েছি, কারণ ওই চাংটি যিনি পরিচালনা করেন বা যারা পরিচালনা করেন তারা যেভাবে পরিচালনা করেন সেখানে আমার ফিট ইন হওয়ার কোনো জায়গায় নাই। কারণ ওই নাটকটি 4000 টাকা দিয়ে হয়তো কাউকে দিয়ে লেখাবেন এবং সেই 4000 টাকা দিয়ে লেখালে তাদের পকেটে কিছু পয়সা থাকবে। ঠিক আছে, পুরো জিনিসটা হচ্ছে ঘোড়ার আগে মানে ঘোড়ার আগে গাড়ি বেঁধে দেওয়া হয়েছে। না যেরকম আমরা নর্মালি দেখি, সরি আমি একটু সেটা হচ্ছে নর্মালি দেখি কি যে ধরেন শিহাব ভাই কোনো একটা ফিকশন করলো বা আমি করলাম বা যেই করলো যারা করলো, আমাদের টেলিভিশনের সামনে বসে দেখার সময় আমরা অডিয়েন্স পাচ্ছি না, বিজ্ঞাপনের জন্য দেখে না, কিন্তু ইউটিউবে কিন্তু প্রচুর নাটক দেখে, ইউটিউবে কিন্তু প্রচুর ফিকশন দেখে। তাহলে এই যে ইউটিউবে যে হিটটা হয় এটা বিদেশিরা করে না, কারণ আমরা তো বাংলা ভাষায় বানাচ্ছি, বাংলা ভাষীরাই দেখে। সো তার মানে দাঁড়াচ্ছে কি আমার দর্শকটা এখনো আছে, শুধুমাত্র চ্যানেলগুলা ওদের সম্প্রচার নীতিমালাটা প্রপার না করার কারণে, আমাদের প্রোডাক্টগুলোকে অডিয়েন্সের সামনে পৌঁছে না দেওয়ার কারণে, সেটা প্রোগ্রামের হেডরা হোক বা যাই হোক, আমি নাটক বানাই, আমাকে যদি এখন চিন্তা করতে হয় যে আমার নাটকটা দর্শকের কাছেও পৌঁছে দিতে হবে, আমাকে বারবার পোস্ট দিতে হবে, সেটা তো আমার কাজ না। পোস্ট দিয়ে আসলে একটা নাটক কতখানি দেখানো যাবে, সো এই পুরো জিনিসটা সেটা হচ্ছে। কিন্তু আমার মানে এটার সাথে আমি একটু অ্যাড করছি, আমাদের প্রমোশনের প্রচন্ড ঘাটতি আছে। প্রমোশন তো আমাদের কোন নাটক প্রমোশনের ঘাটতিটা কেন, মানে এটা কেন নাটকের প্রমো চালানো হয় মনে হয় না যে আমি এই আড্ডাটি চ্যানেলের সাথে সবচেয়ে ভালো। আমি বলি প্রমোশনের ঘাটতি কেন, আমি যখন আমার 40 সেকেন্ডের একটা প্রমো চালাবো ওখানে, চ্যানেল যখন বারবার চালাবে, ওই 40 সেকেন্ডে সে যদি একটা বিজ্ঞাপন চালায় তাহলে তার টাকাটা আসে, 2000 টাকা আসে, 2000 এর বেশি আসে। ডাবিং সিরিয়াল হিট করছে, যেটা আমি একটা কোনো নাম নিলাম না, একটা সিরিয়াল যেটা নাম নেই, সুলতান সুলেমান, সুলতান ক্লিক করার আগে 40 থেকে 50টা এপিসোড বিজ্ঞাপন লেস গেছে, বারবার রিপিট করেছে, প্রতিদিন 3 বা 4 বার এখনো রিপিট করছে, বিজ্ঞাপন ছাড়া রিপিট করে প্রমোশন। এটা মানুষ দেখতে, তার মানে কি, মানে আমরা প্রমোশনটা করি না, একটা সিরিয়াল আসবে কেউ জানবেও না, ও দেখা যাবে আমার প্রমোশনটা ফলাবে রাত 1টার সময়। না এখন ধরেন এই যে ব্যাপারটা আপনি যেটা বললেন যে তাদের প্রমোশনটা এত ভালো হচ্ছে যে মানে সেই সিরিয়ালটা বাংলাদেশে মানুষ দেখছে, তো আমরা কেন, মানে আপনারা কেন করছেন না? আপনারা কেন প্রেসার দিচ্ছেন না? আপনারা সেই দাবিটা কেন করছেন না? এই দাবিগুলি বলি কেন হচ্ছে না, যেটাতে মাসুম ভাই আসলে আমার বিরুদ্ধে প্রথম একটু খেপে গিয়েছিলেন ওই সময়টায়, যে টেলিভিশন ইন্ডাস্ট্রি কেন হওয়া লাগবে। টেলিভিশন ইন্ডাস্ট্রি হতে হবে, কারণ টেলিভিশন যদি ইন্ডাস্ট্রি না হয়, এটা যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান না হয়, এই ফিল্ড যদি একজন টেলিভিশন ওনারের না থাকে, তাহলে সে তার যে বিজ্ঞাপন দিয়ে যে তার টাকা আসবে সেই ফিল্ডেই আসে না। আমাদের পুরনো টেলিভিশন যেগুলো ছিল, মানে এনটিভি, এটিএন বাংলা, মানে যেগুলো এক সময় আমরা দেখে মন ভরে গেছে আমাদের, না আমরা নিজেরাই এখন বলি যে এনটিভি কেন খারাপ হয়ে যাচ্ছে, এটিএন বাংলা কেন এরকম হয়ে যাচ্ছে, এগুলি ফিল আমাদের মধ্যেই হচ্ছে যখন তারা খারাপ প্রোগ্রামের দিকে যাচ্ছে। সেই টেলিভিশনগুলো বাদে নতুন যেই প্রায় 13-14টা টেলিভিশন স্টেশন গত 3-4 বছর ধরে প্রোগ্রাম সাজিয়ে গুছিয়ে আমাদের দেখাচ্ছে, এদের কোনো বিজ্ঞাপনের নীতিমালাও নেই। রেট কার্ডে কোনোটা, ওই এনটিভিটা যদি হয় যে 20,000 টাকা মিনিট সে নেয়, আর নতুন একটা টেলিভিশন স্টেশন আছে, তাহলে সেই নীতিমালা ঠিক করতে আপনারা চ্যানেলগুলোকে কেন, মানে আপনাদের দাবির মধ্যে সেই নীতিমালা ঠিক করা কেন আসছে না? শুরু থেকে বলছি, শিল্প হতে হবে 4,000 টাকা মিনিট। আমি একটা জাস্ট যদি সে 12 মাসুম একটু
শেষ করে ফেলি। 30 মিনিটের একটা সিরিয়ালের একটা এপিসোডের স্লটে যদি 12 মিনিট বিজ্ঞাপন থাকে 4/48,000 টাকা, মানে একটা পুরো স্লট বিক্রি করে সে টাইটেল স্পন্সরে যদি বিক্রি করে বড় জোর সে 70,000 টাকা পাবে। তাহলে সে টেলিভিশন ওই স্লটটার ভাড়া হিসেবে সে 70,000 টাকা আয় করছে 30 মিনিটের জন্য। এই 30 মিনিটে 70,000 টাকা আয় করলে সে আসলে নাটক নির্মাণের জন্য কত টাকা দিতে পারবে? কারণ তাকে তো একটা ইনফ্রাস্ট্রাকচারাল মানি ঠিক করতে হবে। এক্স্যাক্টলি, এবং এটা তখন ইন্ডাস্ট্রি না হওয়া পর্যন্ত আপনি যে যার মতো করে আসলে কিন্তু সুনির্দিষ্ট নীতি হবে, কিন্তু ইন্ডাস্ট্রি না হওয়া পর্যন্ত কি এটা হচ্ছে না? একই জিনিস, এটা নিয়ন্ত্রণ আসবে না? আচ্ছা, তাহলে আমরা এই নীতিমালাগুলোকে আসলে বাস্তবায়নের জন্য জোর না দিয়ে ডাবিং সিরিয়াল বন্ধ কেন করতে বলছি না? কিন্তু তথ্য মন্ত্রণালয়ের তো দায়িত্ব আছে এটাকে রেগুলেট করার। রেট ঠিক না, এখন আমার একটা প্রশ্ন আছে। চ্যানেলটাই রেট ঠিক করবে। ঠিক আছে, শোটা আমি একটু বলি সেটা হচ্ছে যে আমরা এই দাবিগুলো আসলে বাস্তবায়ন হওয়ার জন্য জোর না দিয়ে ডাবিং সিরিয়াল বন্ধ করতে হবে এই ব্যাপারে কেন বেশি জোর দিচ্ছি? না, আমরা কখনো এই দাবিগুলো প্রধান হয়ে উঠেছিল, কখনো জোর দিই না। বানানো হয়েছে এই আন্দোলনটাকে সবসময় আন্দোলনের করার সময় আন্দোলনের বাইরে কিছু মিডিয়া বাস থাকে যারা এটাকে সুযোগ নেয়। না মাসুম ভাই, শুরুতে কিন্তু ডাবিং কৃতটাই আসলে ফোরফ্রন্টে চলে আসছিল। আমাদের ডেমনস্ট্রেশনের জন্য ওটা ছিল, কিন্তু আমাদের 5টা দাবি এবং পরবর্তীতে আরো 8টি দাবি, মোট 13টি দাবি আমাদের এখন, যার ভিতরে প্রথম দাবি, পরের দাবিগুলোর ভিতরে প্রথম দাবি বিজ্ঞাপন কমাতে হবে, বিজ্ঞাপনের সময়সীমা কমাতে হবে। ঠিক আছে। দ্বিতীয় দাবি, একটি স্ট্রং প্রিভিউ কমিটি থাকতে হবে, যে প্রিভিউ কমিটি বলবে যেটি মানসম্পন্ন অথবা মানসম্পন্ন নয়, সেই প্রিভিউ কমিটি থাকবে চ্যানেলের, অন্য কোথাও না। যেই চ্যানেল নাটকটি চালাবে সেই চ্যানেল প্রিভিউ কমিটি করবে। এখনো তো আছে, তাহলে তারা এখন কি করছেন? না, অনেক নাটক হয় প্রিভিউ কমিটির সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এটা অন্যভাবে প্রচার হয়। এটা চ্যানেলদের দিকে নিয়ে আসলে আপনি সবচেয়ে ভালোভাবে এই প্রোগ্রামে আমি মনে করি প্রিভিউ কমিটির ক্লিয়ারেন্স ছাড়াই এই নাটক অন এয়ার হয়ে যাচ্ছে। অনেক চ্যানেলের প্রিভিউ কমিটি নাই। দুই একটি, যেমন আরটিভিতে খুব একটা স্ট্রং প্রিভিউ কমিটি আছে, আরটিভির নাটকের হয়তো আপনি তাকালে দেখবেন হয়তো মান এরকম আছে। অনেক জায়গায় প্রিভিউ কমিটি থাকা সত্ত্বেও কোন চ্যানেল হয়তো বলবে না যে আমার নাই, থাকা সত্ত্বেও তাকে বাইপাস করে নিষ্ক্রিয় করে অন্য জায়গায় যাওয়া হচ্ছে। আমি অনেককে জানি যারা টেলিভিশনের এই বাংলাদেশের বিশেষ করে প্রাইভেট চ্যানেলগুলো তৈরি হওয়ার পেছনে ভীষণভাবে তাদের অবদান আছে। আমি তাদের অফিসে, তাদের রুমে যেয়ে বসে দেখেছি তারা কি কাজটি করেন। ভাস্কর দা, আপনার লাস্ট কথাটা আমরা জানতে চাচ্ছি। এই আবারও সেই প্রিভিউ কমিটির যে দাবিগুলো, নতুন দাবিগুলোর কথা বললেন, কারণ মাসুম ভাই যে কথাটা বলছেন সেই কথাটা একটা রিয়েলাইজেশনে ঠিক আছে যে এফটিপিও আসলে শুরুতে যেই প্রত্যেকটা অর্গানাইজেশনকে, এই 14টা অর্গানাইজেশনকে এক করে তোলার জন্য কিছু টকিং পয়েন্ট নিয়ে জনপ্রিয় করে তোলার মধ্য দিয়ে একসাথে সমবেত হয়েছেন, তারপরে দেন তাদের কিছু রিয়েলাইজেশনের পরিবর্তন ঘটেছে, এগুলি স্বাভাবিক। কিন্তু এইটা যতদিন পর্যন্ত টেলিভিশন চ্যানেলগুলো বিজনেস মোটিভেশনে তাদের প্রোগ্রাম ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং অ্যান্ড আদার্স এভরিথিং যখন কোনো নিয়ন্ত্রণে না আসবে, ততদিন পর্যন্ত টেলিভিশনে আমরা আসলে এই বিচ্ছিন্নভাবে ভালো কিছু প্রোগ্রাম দেবেন। মাসুম রেজা আরেকটা রঙের মানুষ ভবের হাটের কন্টিনিউশন ঘটাবেন, শিহাব শাহিন তার এক্স ফ্যাক্টর আরেকটা নতুন এক্স ফ্যাক্টরের গল্প তৈরি করবেন, আশফাক নিপুণ হয়তো এই কিছু ক্লায়েন্ট এজেন্সি আমাদেরই কিছু কাজ করেছে গত বছরও, সেগুলি হয়তো এখন টপ চার্টে চলে এসছে, সেগুলি তৈরি করবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে। কিন্তু একটা ইন্ডাস্ট্রির উন্নয়ন বলতে যা বোঝায় সেটা কখনোই হবে না যদি এটাকে ইন্ডাস্ট্রি ঘোষণা না করা হয়, যদি সরকার থেকে স্পেসিফিক করে এর অর্গানোগ্রামগুলি ঠিক করে না দেওয়া হয়। যেরকম ইউজিসি আছে, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে আশফাক নিপুণ আপনার কাছ থেকে আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি, আমি বলিনি কারণ আমাদের আসলে সংক্ষেপে বলতে হবে অনুষ্ঠান একদম শেষের দিকে। আমি জাস্ট ডাবিংটার ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে যে আমি যেটা শুরুতে বললাম যে একসময় আমরা হিন্দি দেখতাম প্রচুর, তারপর থেকে আমরা চলে আসলাম স্টার জলসার বাংলায়, তারপর থেকে আমরা চলে আসলাম সুলতান সুলেমানের বাংলায়। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিন্তু আমাদের অডিয়েন্সরা আবার আমাদের চ্যানেলেই আসছে। দীপ্ত টিভিতে কিন্তু সুলতান সুলেমান দেখছে, যেটা বাংলা ভাষায় প্রচারিত। দীপ্ত টিভিতে যদি সুলতান সুলেমান ওর ভাষায় প্রচার করা হয় তাহলে কিন্তু দেখবে না। তার মানে বাংলা ভাষায় একটা ভালো কন্টেন্ট দেখার দর্শক কিন্তু আছে। কাজে সুলতান সুলেমান বা যে কোনো ডাবিংকৃত সিরিয়ালকে আমি যদি ওপোনেন্ট করে ফেলি, তাহলে আমার মনে হয় আমি আমার মূল ফোকাস থেকে সরে যাচ্ছি। সুলতান সুলেমান থাকুক অথবা যে কোনো ডাবিংকৃত সিরিয়াল থাকুক, তার সাথে সাথে চাপ দিয়ে আমার সিরিয়ালের বাজেট বাড়ান আমি আপনাকে সুলতান সুলেমানের থেকে বেটার জিনিস এনে দেখাতে পারবো। এই জিনিসটা করাটা দরকার, রাদার দেন বন্ধ করে দেয়। কেন আমি সেটা বলি, সেটা হচ্ছে যে কোনো ধরনের বন্ধ হওয়ার বিপক্ষে আমি। কারণ আজকে আমি হয়তো জোর করে ডাবিংকৃত সিরিয়াল বন্ধ করলাম, কালকে যে কোনো একদিন আমারই একটা প্রোগ্রাম বন্ধ করার জন্য আরেকটা অর্গানাইজেশন উঠে যাবে, বলবে যে এটা ওনারটাও বন্ধ করতে হবে কারণ ওনারটাও আমার চোখে লাগে।
ওটা যেরকম চোখে লাগে ওনারটা কাজে সংস্কৃতি যারা আসলে সাংস্কৃতিক লোকজন আলাদা সো ওরা হচ্ছে বাউন্ডারিটা পুশ করবে, আমরা বাউন্ডারিটা যেন ক্লোজ না করি। সেজন্য আমার কথা হচ্ছে সবকিছুই থাকুক, কারণ এক সময় কিন্তু টিপু সুলতানও চলেছে, তখন আমাদের কোথাও কেউ নিয়ে চলেছে। কিন্তু একদমই তাই। আমরা শিহাব শাহীনের কাছে শেষ একদম আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, আমরা শিহাব শাহীনের কাছে তার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। দে ব্রোক দ্য ল, যে এক্সিস্টিং ল আছে যে 2006 সালে যে সরকার চালাচ্ছে কোনটি দীপ্ত টেলিভিশনে আমি শুনেছি ওরা তারা বাণিজ্য কমিটি নিয়েছে, তথ্য মন্ত্রণালয় থেকে নেয়নি, 2006 সালেরটা মানে নাই। এটা দাবি চরমভাবে এটা হচ্ছে এমিনেন্ট থ্রেট দেখেছে সেই জায়গা থেকে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাজ এ মেকার আমি যেটা ফিল করি, আমাদেরকে সব কন্টেন্টে বানাতে দেওয়া হয় না। আমাদের কন্টেন্টের আমাদেরকে প্রেম ভালোবাসার ভিতরেই এটা না, এটা বানানো যাবে না। আমি ধর্ম ব্যবহার করে আমি একটা হিট সিরিয়াল আপনাকে এক মাসের ভিতরে দিতে পারি, যে মুসলিম একটা হিন্দু মুসলমান হয়ে গেল, তার উপর তার সম্প্রদায়ের লোকজন। এখন আপনাকে বানাতে দেওয়া হয় না বলে কি আরেকজনের বানানো জিনিস বন্ধ করে দিবেন? যেটা আশফাক নিপুণ বলছিলেন যে আজকে আপনি আরেকজনটা যখন বন্ধ করবেন তখন কিন্তু আশফাক নিপুণ আবার আপনার সিরিয়াল বন্ধ করার জন্য চলে আসবে। এখানে মূলে একটা প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু কোন সিরিয়ালকে বন্ধের কথা বলছি না, আমরা বলেছি যে সিরিয়ালগুলো আমাদের সিরিয়াল বন্ধ করে দিচ্ছে, যে সিরিয়ালগুলোর কারণে আমার চাঙ্ক বন্ধ করে দিয়ে ওই সিরিয়াল ঢোকানো হচ্ছে, এই প্রসেসকে আমরা বিরোধিতা করছি। সুলতান সুলেমান তো শুরুই হয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু সিরিয়াল মানে চ্যানেলগুলো কিন্তু আপনাদের নাটকগুলোকে প্রমোট করছে না, যেটা দাবি কিন্তু সিরিয়ালকে করছে, বন্ধ করে ওইটাকে নতুন করে নিয়ে এসে ওইটা বন্ধ করে হ্যাঁ। তো এই দাবি আমার এই প্রসেসের বিরোধিতা করছে, এটাই আন্দোলনটাই একটা। আচ্ছা, এই বিতর্ক চলতেই থাকবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে বোকা বাক্সের আড্ডাখানায় আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।